আমরা কবিতা লেখা যখন শিখব বা শিক্ষার্থীরা যখন লিখতে পারবে, অন্ততপক্ষে পাঠ করার মতো একটা যোগ্যতায় এসেছে, এরপরে আমরা তো তাকে ছন্দের উপকরণ শেখাবো। উপকরণ শেখানোর পরে বাংলা ছন্দ যে 3 প্রকার, সে সম্পর্কে আমরা একটা খুব প্রাথমিক একটা ধারণা দেব। ছন্দের বহু রূপ আছে, বহু প্রকার আছে, কিন্তু প্রাথমিকভাবে আমাদের 3টে যে বাংলা ছন্দ, স্বরবৃত্ত এবং অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, এই 3টার সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দিতে হবে। স্বরবৃত্তের বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্যগুলি হলো যে প্রথমত মুখ্য পর্ব 4 মাত্রার হয়, আর প্রতিটি দল 1 মাত্রার হয়, আর হলো প্রত্যেকটা পর্বের প্রথম অক্ষরের উপর জোর দিতে হয়, শ্বাসাঘাত পড়ে, আর দ্রুত লয়ে পাঠ করতে হয়। আমরা তারপরে বলতে পারি, এটা খুব সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্তভাবে অক্ষরবৃত্ত ছন্দেরও বৈশিষ্ট্য বলছি। এক্ষেত্রে 8 বা 10 মাত্রার পর্ব মুখ্য পর্ব হয়। 8 মাত্রার পর্বগুলি 4+4 এইভাবে থাকে, কিন্তু মূলত 8 মাত্রারই হবে। এবং এক্ষেত্রে এই মাত্রার হিসাবের একটুখানি ব্যতিক্রম রয়েছে, বৈচিত্র্য রয়েছে। সেক্ষেত্রে আমরা যে এমনিতে যত মুক্তদল আছে সব 1 মাত্রাই হবে, কিন্তু যে সমস্ত রুদ্ধদল শব্দের শেষে থাকবে বা সমাসবদ্ধ পদের আদিতে রুদ্ধদল, সেক্ষেত্রেও কখনো কখনো কিন্তু 2 মাত্রা ধরা হয়। শব্দের শেষে রুদ্ধদল থাকলে 2 মাত্রা হবেই, বা একটা রুদ্ধদল একাই আছে, সেও 2 মাত্রা হবে। এছাড়া অন্যান্য রুদ্ধদল কিন্তু 1 মাত্রাই হবে। আর এই অক্ষরবৃত্ত ছন্দের কবিতা পাঠের সময় একটা পর্বের শেষে বা পংক্তির শেষে একটা টান আমরা, অর্থাৎ একটা কথাটা যেন শেষ হয়নি, আরও একটু এর রেস্টটা আছে, এমন কিন্তু মনে হয়, আর ধীর লয়ে পাঠ করতে হয়। আর একটা ছন্দ হলো মাত্রাবৃত্ত ছন্দ। এর মুখ্য পর্ব 3, 4, 5, 6, 7, অনেক সময় 2ও হতে পারে। আর এর মাত্রার হিসেবটা অনেকটা সোজা, যত জায়গায় রুদ্ধদল উচ্চারণ হবে সব 2। সে যুক্ত বর্ণের পূর্বের যে দল বিশ্লিষ্ট হয়ে রুদ্ধদল উচ্চারণ হয়, সেটাও 2 হবে, যত জায়গায় রুদ্ধদল। আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু একই হবে, মাত্রা 1। আর এখানে মধ্যম লয়ে পাঠ করতে হয়, অবশ্যই শ্বাসাঘাত বা টান এসবের কোনো প্রশ্ন থাকে না। এই যে অতি সংক্ষিপ্ত বলা হলো, এতেই কিন্তু এটা প্রাথমিকভাবে যারা কবিতা লেখা শিখছে তাদের জন্য ছন্দের যে নানা রকম ব্যতিক্রম রূপ আছে, সে বিষয়গুলো কিন্তু
জানতে হবে। যদি কবিতাকে বা লেখক হিসেবে বেশি সমৃদ্ধ হতে হয়, কবিতাকে আরও বেশি উন্নত মানে নিয়ে আসতে হয়, তাহলে এই ছন্দের উপর নানা যে ব্যতিক্রমী রূপগুলো সেগুলো জানতে হবে। এখন আজকাল নতুন নতুন ছন্দের রূপ তৈরি হচ্ছে, সেগুলোকেও জানতে হবে আগামী দিনে যারা আরও ভালো করে কবিতা লেখা শিখতে চায়। এবং প্রচলিত যে সমস্ত ছন্দরূপ, বিশেষ করে অক্ষরবৃত্ত ছন্দের দ্বিপদী পয়ার, দীর্ঘ পয়ার, মহাপয়ার বা সনেট, তারপরে অন্যান্য যে কবিতাগুলো আছে প্রাচীন, লঘু ত্রিপদী, দীর্ঘ ত্রিপদী, এই সমস্তগুলোর কিন্তু দ্বিগক্ষরা, একাবলী সবেরই রূপ কিন্তু জানতে হবে এবং সব কিছুরই উপর লেখার অভ্যাস করতে হবে। ছন্দবিজ্ঞান একটা বিশাল বিষয়, এটা এখানে সংক্ষিপ্তভাবে একটা ধারণা দেওয়া হলো, কিন্তু এটাকে নিয়ে আরও পড়াশোনা করা দরকার, আরও বেশি চর্চা করা দরকার, তাহলেই লেখার মান অনেক বেড়ে যাবে। এই ছন্দের উপর এইটুকুই আলোচনা। ধন্যবাদ।